প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 33 করছি সবাই। আমরা অধ্যায় 5-এ আছি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে আমরা বিগত ক্লাসগুলোতে কয়েকটা আর্থিক বিবরণী সম্পর্কে ধারণা নিয়ে নিয়ম শিখে, নমুনা ছক শিখে সেই অনুযায়ী গাণিতিক সমস্যাও করেছি একটা বা দুইটা। বিগত ক্লাস পর্যন্ত আমরা 3 ধরনের আর্থিক বিবরণী শিখেছিলাম। কোম্পানির, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীগুলোর মধ্য থেকে 3টা ছক আমরা শিখেছি। একটা ছিল বিশদ আয় বিবরণী, আরেকটা শিখেছি আমরা রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী, যেখানে মুনাফাকে বন্টন করে দেখানো হয়। আরেকটা শিখেছি আমরা মালিকানা সত্ত্ব বিবরণী, যেটার 2টা ধরন আমরা শিখেছি, উলম্ব ছক, আনুভূমিক ছক। এবং বিগত যেই ক্লাসগুলোতে আমরা যে নমুনা ছকগুলো শিখেছি প্রত্যেকটাই আমরা প্রয়োগ করে করে অঙ্ক করেছি। সেই নমুনা ছকগুলোকে আমরা কাজে লাগিয়ে অঙ্ক করেছি। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণীর অঙ্ক করেছি, বহু ধাপের অঙ্ক করেছি। গত ক্লাসের সংরক্ষিত আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী প্রয়োগ করা যায় এমন একটা অঙ্ক করেছি। তো এই অধ্যায়ের আমাদের আরেকটা আর্থিক বিবরণী কিন্তু এখনো শেখা বাকি, যেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, সর্বশেষ যে বিবরণীটা, অর্থাৎ হিসাবকালের শেষ তারিখে কোম্পানির সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এবং বিভিন্ন ধরনের তহবিল নিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। ঠিক আছে, কোম্পানির আর্থিক অবস্থা জানার জন্য। তো এই বিবরণীটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে আমাদের কি করতে হয়, সম্পদ এবং দায়ের অংশ আমাদেরকে সমান করে দেখাতে হয়। যদি অঙ্কটাকে আমরা সঠিক করতে চাই, তাহলে সম্পদের অংশ এবং দায় এবং মালিকানা সত্ত্বের অংশটুকু বা শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশটুকু আমাদের সমান হবে, 2টা অংশই সমান হবে। তো কোম্পানির আর্থিক বিবরণী কাকে বলে সেটা আগে আমরা একটু ধারণা নেই। সে ধারণা অনুযায়ী আমরা ছকটা কিভাবে আঁকতে হয় বা আঁকতে হবে সেটা আমি তোমাদের বলে দিব। এবং বইতে তোমাদের সবার সামনে নিশ্চয়ই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা আছে। তোমাদের বইয়ের 5.13 টপিক কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, এইখান থেকে মূলত আমি তোমাদের আজকের এই ক্লাসটা নিচ্ছি। আজকের ক্লাসটা মূলত এই আর্থিক অবস্থার বিবরণী নিয়েই। এই বিবরণীর ভিতরে কি কি আইটেম থাকে বা দফা থাকে, কোনটাকে কার অধীনে বসাতে হয় বা কি কি ধাপ থাকে, সেগুলো আমরা জেনে সঠিকভাবে যেন আর্থিক অবস্থার বিবরণীটা করতে পারি, সেজন্য আজকের পুরো ক্লাসটা আমরা এই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর উপরই নিব বা শিখব। তো প্রথমে আমরা জেনে নেই যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বোঝায় বা কাকে বলে। কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা কোম্পানির আর্থিক অবস্থা জানার জন্য ওই কোম্পানির হিসাবকালের শেষ দিনে যাবতীয় সম্পত্তি, দায়, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের মূলধন এবং বিভিন্ন ধরনের তহবিল নিয়ে যে বিবরণীটা প্রস্তুত করা হয় তাকেই মূলত কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বলে। একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের অধ্যায়ের নাম কিন্তু আর্থিক বিবরণী। ঠিক আছে, অধ্যায়ের নাম আর্থিক বিবরণী, কিন্তু আমরা লাস্টের যে ছকটা করব সেখানে কিন্তু আমাদের বলতে হবে আর্থিক অবস্থার বিবরণী। আমরা আর্থিক অবস্থাটা কিন্তু নির্ণয় করি লাস্টের ছকে। আর্থিক বিবরণী অনেকগুলো, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সবগুলো মিলিয়ে কিন্তু এগুলো হচ্ছে আর্থিক বিবরণী, ফিনান্সিয়াল স্টেটমেন্টস। ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা বিবরণী হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সর্বশেষ ছকটার নাম, একটা ছকের নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যে ছকটার মধ্যে আমরা কি কি নিয়ে এই ছকটা তৈরি করি, সম্পদ, বিভিন্ন ধরনের সম্পদ, দায়, শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মূলধন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তহবিল, এগুলো নিয়ে কোম্পানির আর্থিক অবস্থা যাচাই করার জন্য বা আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য হিসাবকালের শেষ দিনে এই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। অবস্থা কথাটা লিখতে ভুলবে না। আর্থিক অবস্থার বিবরণী কার অংশ? আর্থিক বিবরণীর অংশ। ঠিক আছে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বোঝায় আমরা ধারণা নিলাম। যে কোনো একটা কোম্পানির আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য বা যাচাইয়ের জন্য কোম্পানির হিসাবকালের শেষ তারিখে বিভিন্ন ধরনের সম্পত্তি, দায়, শেয়ার হোল্ডারদের সত্ত্ব এবং বিভিন্ন ধরনের তহবিল নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই মূলত
কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। ঠিক আছে, তা আর্থিক অবস্থার বিবরণী এটা বাংলাদেশের কোম্পানি আইনের 1994 সালে যে কোম্পানি আইন প্রয়োগ করা হয়েছে বা 1994 সালের যে কোম্পানি আইন রয়েছে সেই অনুযায়ী সেই আইনে বর্ণিত তফসিল 11 অনুযায়ী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী অথবা কোম্পানির উদ্বর্তপত্র যেটাই বলি না কেন সেটা প্রস্তুত করা হয় কত নাম্বার তফসিল অনুযায়ী? 11 নাম্বার তফসিল অনুযায়ী। কত সালের কোম্পানি আইন? 1994 সালের কোম্পানি আইন অনুসারে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এমসিকিউতে হয়তো প্রশ্ন আসতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী কোন আইন অনুযায়ী, কত সালের আইন অনুযায়ী এবং কত নাম্বার তফসিল অনুযায়ী প্রস্তুত করতে হয়। 1994 সালের কোম্পানি আইনে বর্ণিত তফসিল 11 অনুযায়ী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্বর্তপত্র প্রস্তুত করা হয়। কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী দুইভাবে প্রস্তুত করা যায়, সেটা হচ্ছে আনুভূমিক ছকে করা যায়, যেটা হিসাব আকারে করা হয়। এক সাইডে দায় ও শেয়ার মালিকদের সত্য থাকে, আরেক সাইডে সম্পদের অংশটা থাকে, অর্থাৎ বাঁ সাইডে শেয়ার হোল্ডারদের সত্য ও দায় এবং ডান সাইডে থাকে সম্পদ সমূহ। এটা হচ্ছে আনুভূমিক ছক, যেটা হিসাব আকারে করা হয় এবং দুই সাইডে দুইটা টাকার কলাম বা একটা বা দুইটা টাকার কলাম দেয়া হয়, সেটা হচ্ছে আনুভূমিক ছক। ঠিক আছে, এই সাইডে একটা অংশ থাকে শেয়ার হোল্ডারদের সত্য ও দায় লেখার জন্য, তারপর টাকার কলাম থাকে, আর এই সাইডে সম্পদের অংশ থাকে এবং টাকা লেখার জন্য টাকার কলাম থাকে। এটা হচ্ছে আনুভূমিক ছক। আর উলম্ব ছকটা হচ্ছে যেখানে বিবরণের জন্য অর্থাৎ সম্পদ দায় লেখার জন্য একটাই কলাম থাকবে বা সাইডে, সেখানে প্রথম অংশে উপরের অংশে সম্পদ লিখতে হবে এবং নিচের অংশে সম্পদের কাজ করা হয়ে গেলে নিচের অংশে শেয়ার হোল্ডারদের সত্য ও দায় এটা লেখার জন্য জায়গা রাখতে হবে। সেটা করে আমাদের সম্পদ এবং শেয়ার হোল্ডারদের দায় বা সত্য দুইটার পরিমাণ সমান করে ছকটা ক্লোজ করে দিতে হবে এবং ডান দিকে থাকবে দুইটা বা তিনটা টাকার কলাম। ঠিক আছে, আমরা যে কোনো ভাবেই উলম্ব ছক বলো আনুভূমিক ছক বলো যে কোনো ভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তবে বর্তমানে হিসাব বিজ্ঞান করার ক্ষেত্রে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমাদের বিবরণী আকারে যে ছকটা, উলম্ব আকারে যে ছকটা সেটা বেশি প্রচলিত বর্তমানে। তো আমি সেই বিবরণী আকারে ছকটা যেটা আছে সেটা তোমাদের শেখাবো, উলম্ব ছকটা। ঠিক আছে, বইতে দুইটাই আছে। তো বিবরণী আকারে যেহেতু স্টুডেন্টরা বেশি করে বা এখন বেশি অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্কই এই আর্থিক অবস্থার বিবরণীতে করা হয়, তো বিবরণীর ছকটাই মূলত আজকে আমি তোমাদের দেখাচ্ছি। তবে আর্থিক অবস্থা বিবরণী করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, যেটা বইতে তোমাদের 7টা ধাপে দেয়া আছে। সেখানে আমার নিজের মতো করে বলার কিছু নেই, বইতে যেহেতু নিয়মের মতো করে দেয়া আছে সেই নিয়মগুলো আমি তোমাদের জন্য একবার পড়ে দিচ্ছি, পড়ে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্রের কয়েকটা বৈশিষ্ট্য যেগুলো আমাদের মেনে চলতে হবে। সেটা হচ্ছে 1 নাম্বার, চলতি বছরের দায় এবং সম্পত্তি এই আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে তো হবেই। মানে চলতি বছরের সম্পত্তি দায় যেহেতু আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হবে, সেই ক্ষেত্রে সেই সাথে আমাদের আরেকটা বিষয় গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে পূর্ববর্তী বছরের যদি কোনো দায় এবং সম্পত্তি থাকে সেটাও কিন্তু আমাদের এই চলতি বছরের আর্থিক অবস্থার বিবরণীতে আসবে। সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে, চলতি বছরের দায় এবং সম্পত্তির পাশাপাশি পূর্ববর্তী বছরের দায় এবং সম্পত্তি দেখাতে হবে। এরপর বলা আছে দায় এবং সম্পত্তি সমূহকে শ্রেণী বিভাগ করে দেখাতে হবে। আমি তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর একটা নমুনা ছক রেখেছি, আর এখানে আমি তোমাদের লিখে দিয়েছি, দেখো কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নমুনা ছক। প্রথমে শিরোনাম দিতে হবে, যে কোনো ছক আঁকলে আমি তোমাদের শিখিয়েছি যে আগে শিরোনামটা দিতে হবে, প্রতিষ্ঠানের নাম, তারপর কি ছক করছি, আর্থিক অবস্থার বিবরণী, তারপর এত সালের এত তারিখে প্রস্তুত। তারপর আমি যেহেতু বিবরণী আকারে ছকটা তোমাদের শিখাচ্ছি, উলম্ব ছকটা, তাহলে বিবরণীর জন্য বাঁ দিকে একটা বড় করে কলাম রাখতে হবে। তারপর টাকার জন্য আমি নর্মালি 3টা কলাম রেখেছি, যেহেতু অনেক সমন্বয় থাকে, ক্যালকুলেশন থাকে এখানে আর্থিক অবস্থার বিবরণীতে, তাই আমি টাকার জন্য 3টা কলাম ব্যবহার করেছি। তোমাদেরও এই 3টা কলাম রাখলে বেশি সুবিধা হবে। আর এখানে প্রথম অংশে সম্পদের অংশটুকু থাকে, এই সম্পদগুলোকে শ্রেণী বিভাগ করে করে লিখতে হয়। আবার সম্পদের কাজ শেষ হয়ে গেলে, যোগফল নির্ণয় করা হয়ে গেলে এটাকে ক্লোজ করে দিয়ে, মানে পুরো ছক না, টাকার অ্যামাউন্টটা ক্লোজ করে দিয়ে তারপর শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের অংশ শুরু করতে হয়। সেখানেও কতগুলো ধাপ থাকে বা শ্রেণী থাকে, যেগুলোর অধীনে বিভিন্ন দফাগুলো শ্রেণী বিভাগ করে লিখতে হয়। সেটাই 2 নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে যে দায় ও সম্পত্তিগুলোকে শ্রেণীবিভাগ করে দেখাতে হবে। যেমন
সম্পত্তি সমূহকে স্থায়ী সম্পত্তি, বিনিয়োগ, চলতি সম্পত্তি এবং অসমন্বিত খরচ এই 4টা ভাগে ভাগ করে দেখাতে হবে। দেখো আমি এটাই করেছি, সম্পদগুলোকে 4টা ভাগে ভাগ করেছি। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ। চলতি সম্পদের ক্ষেত্রে আরেকটা বিষয় আসে, প্রদত্ত ঋণ ও অগ্রিম খরচ যদি কোনো কিছু থাকে সেই বিষয়গুলোকে আমাকে চলতি সম্পদে দেখাতে হয়। তাহলে এটা 3টা। এবং লাস্টে হচ্ছে অসমন্বিত খরচ সমূহ। এটা আমরা অধ্যায় 4-এ শিখেছি। শেয়ার হোল্ডারদের শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক করতে গিয়ে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীটা করেছিলাম। সেখানে আমরা ব্যাংক ব্যালেন্সকে দেখিয়েছিলাম, চলতি সম্পদের অধীনে স্থায়ী সম্পদ থাকলে সেটা দেখিয়েছিলাম, এবং লাস্টে দেখাতাম শেয়ার অবহার বা অবলেখকের কমিশনকে আমরা অসমন্বিত খরচ আকারে দেখাতাম। তাহলে এখানে আমাদের যেহেতু আমরা এখন পূর্ণ একটা চ্যাপ্টার করছি আর্থিক বিবরণী দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পদ সমূহকে 4টা শ্রেণীতে বিভক্ত করে লিখতে হবে। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ। চলতি সম্পদের সাথে আর 2টা শব্দ আমরা ইউজ করবো, প্রদত্ত ঋণ অগ্রিম সমূহ, এবং লাস্ট ওয়ান হচ্ছে অসমন্বিত খরচ সমূহ। এই 4টা ভাগ হচ্ছে একত্রে মিলে আমাদের মোট সম্পদ হবে। ঠিক আছে, এরপর আমাদের শেয়ার হোল্ডারদের সত্য ও দায়কেও শ্রেণী বিভাগ করে লিখতে হবে। শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের ক্ষেত্রে আমাদের শ্রেণী বিভাগগুলো হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের ক্ষেত্রে অনেক ধরনের মূলধন আমরা শিখেছি, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত, আদায়কৃত মূলধন, এগুলো। তাহলে শেয়ার মূলধন হচ্ছে প্রথম শ্রেণী, প্রথম ধাপ। এরপর আছে আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্ত। শেয়ার মূলধন লেখার পর আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্তে আমরা কি দেখাতাম? শেয়ার অধিহার দেখাতাম। এর সাথে যদি আমাদের রক্ষিত আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত হয় সেটা আমরা দেখাতাম। ডেবিট উদ্বৃত্ত হলে আমরা সেখান থেকে বাদ দিয়ে দেখাই বা দেখাতাম বা দেখাতে হবে এখানে। ঠিক আছে, সঞ্চিত উদ্বৃত্ততে কি কি থাকবে বা শেয়ার মূলধনে কি কি থাকবে আমরা এই দফাগুলো বই থেকে পড়ে পড়ে তোমাদের জন্য বুঝিয়ে দেবো, এবং তোমাদের সামনেও যেহেতু বই আছে তোমরা নিজেরাও ফলো করতে পারো। তবে ধাপগুলোর নাম আমাদের মেইনলি মনে রাখতে হবে, 4টা ধাপের নাম। সম্পদ 4টা ভাগে বিভক্ত, এই 4টা মেইন নাম মনে রাখলে তার ভিতরে কি কি আসবে সেগুলো আমাদের এমনিতে মনে পড়ে যাবে, একবার দুইবার রিভাইজ দিলে। আবার শেয়ার হোল্ডারদের সত্য বা দায়, এই অংশটুকুর কি কি ভাগে বিভক্ত সেই ভাগগুলোর নাম মনে রাখলে তার ভিতরের অংশগুলো বা নামগুলো আমাদের মনে পড়ে যাবে। তাই শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের 4টা ভাগ আছে, শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, তারপর আছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এই 4টা নাম আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে সম্পদের 4টা নাম এবং দায়ের অংশের বা শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের অংশের 4টা নাম আমরা যদি মনে রাখতে পারি তাহলে আর্থিক অবস্থার বিবরণী করাটা আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের 2 নাম্বার বৈশিষ্ট্যে বলা আছে। 3 নাম্বার, বিভিন্ন সম্পত্তির জন্য রক্ষিত ভবিষ্যৎ ব্যবস্থা বা সঞ্চিতি যদি থাকে বা আমরা রাখি তাহলে সেটাকে ওই সম্পত্তি হতে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে কোনো সম্পত্তির জন্য যদি কোনো সঞ্চিতির ব্যবস্থা আমরা চলতি বছরে রাখি তাহলে সেটা আমরা ওই সম্পত্তি থেকে এই আর্থিক অবস্থার বিবরণীতে বাদ দিয়ে দেখাবো। যদি আমরা দেনাদারের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে এখানে গিয়ে যেখানে দেনাদার বসবে সেখান থেকে কিন্তু আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিয়ে দেখাবো বা দেখাই। আবার প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি থাকতে পারে, দেনাদারের বাট্টা সঞ্চিতি থাকতে পারে, এরকম এগুলো আমাদের বাদ দিয়ে দেখাতে হবে। তারপর হচ্ছে বিনিয়োগের জন্য যদি সঞ্চিতি থাকে সেটা আমরা বিনিয়োগ থেকে বাদ দিয়ে দেখাবো। 4 নাম্বার হচ্ছে রক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত সাধারণ সঞ্চিতি হতে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের জন্য শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের অংশে প্রথমে হচ্ছে শেয়ার মূলধন একটা ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এখানে আমরা বিভিন্ন ধরনের সঞ্চিতি তহবিলকে দেখাই। ঠিক আছে, সাধারণ সঞ্চিতি থাকে, অন্যান্য কল্যাণ তহবিল থাকে, বিভিন্ন তহবিল থাকে, তারপর বিভিন্ন ধরনের সঞ্চিতির ব্যবস্থা রাখা হলে এখানে দেখাতে হয়। সেই সাধারণ সঞ্চিতি থেকে আমরা রক্ষিত আয়ের যদি ডেবিট উদ্বৃত্ত আসে সেটা আমরা বাদ দিয়ে দেখাবো। আর সাধারণ সঞ্চিতি কম হলে উদ্বৃত্ত ক্ষতি বা সাধারণ সঞ্চিতি না থাকলে উদ্বৃত্তকে উক্ত ক্ষতি সম্পদ পার্শ্বে আমরা কি করব? অসমন্বিত খরচের আওতায় দেখাতে হবে। ঠিক আছে, যদি সাধারণ সঞ্চিতি না থাকে তাহলে রক্ষিত আয় ডেবিট উদ্বৃত্ত আমরা কোথায় নিয়ে যাব? এই সম্পদের অংশে অসমন্বিত খরচ হিসেবে আমরা দেখিয়ে দিব। এরপরে 5 নাম্বার বলা আছে শেয়ার মূলধন বিস্তারিতভাবে দেখাতে হবে। সেটা আমরা অধ্যায় 4-এ শিখেছি। শেয়ার মূলধনকে আমাদের 4টা ভাগে করে লিখতে হয়: অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। এটাকে বিস্তারিতভাবে করে আমাদের দেখাতে হবে। এটাই বলা হয়েছে এখানে 5 নাম্বার বৈশিষ্ট্যে। 6 নাম্বারে বলা আছে দীর্ঘমেয়াদী ঋণকে জামানত ও জামানতবিহীন এই 2টা আলাদাভাবে দেখাতে হবে। যদি দীর্ঘমেয়াদী ঋণ আমরা এখানে দেখাই, দীর্ঘমেয়াদী দায়,
এই দীর্ঘমেয়াদী দায় বলতে দীর্ঘমেয়াদী ঋণকে বোঝাচ্ছে। তো এই দীর্ঘমেয়াদী ঋণ আমাদের জামানত বিহীন থাকতে পারে এবং জামানত সহ দুইভাবে থাকতে পারে, দুইটাকে আমাদের আলাদা করে দেখাতে হবে। 7 নাম্বার, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্ত পত্রের নিচে প্রদর্শিতব্য প্রয়োজনীয় নোট ও পাদটিকা আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্ত পত্রের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হবে। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, সেখানে যদি এমন কোনো বিষয় থাকে যেটার জন্য আমাদের টিকা দিতে হবে, কোনো কনফিউশন আছে বা আমার খাতায় প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য বা সঠিক করার জন্য অঙ্কটা একটা ছোট নোট বা টিকা আমাকে দিতে হবে, সেটা আমার আর্থিক অবস্থার বিবরণী শেষ হওয়ার পর নিচে আলাদাভাবে লিখে দিতে হবে। এবং সেই টিকাটা কিন্তু যেহেতু দিতে হবে, সেটা প্রশ্ন পড়েই আমরা বুঝতে পারবো, বা টিচারও যখন খাতা দেখবেন তখন নিশ্চয়ই টিচার বুঝতে পারবেন যে এই বিষয়টার জন্য একটা টিকা দেওয়া প্রয়োজন। তখন কিন্তু সেই টিকাটা এই আর্থিক অবস্থার বিবরণীর একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে গণ্য হবে। অর্থাৎ টিকাটা না দিলে কিন্তু নম্বর কাটার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা অনেক সময় বিষয়টা এড়িয়ে যাই। যেমন অবচয়ের তারিখ না দেয়া থাকলে আমরা কি করি, সেখানে আমরা টিকা হিসেবে লিখি অবচয়ের তারিখ দেয়া না থাকায় আমরা এই সম্পত্তির উপর 6 মাসের অবচয় ধার্য করলাম, বা এর উপর পুরো বছর অবচয় ধরা হলো, বা কোনো একটা ক্যালকুলেশনের জন্য যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা যেটা ধরে ক্যালকুলেশন করি সেই কথাটা আমরা টিকা আকারে লিখে দেই অঙ্কের শেষে। সেই টিকাটা কিন্তু পুরো আর্থিক বিবরণীর একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, তাহলে এই বিষয়টা বাদ দিলে আমাদের কিন্তু নম্বর কাটার একটা সম্ভাবনা থাকবে। তাহলে টিকাটাকে কিন্তু অবহেলা করা যাবে না। টিকা থাকুক বা গণনা থাকুক, কোনো ক্যালকুলেশন থাকুক, এগুলো কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না। সেটাই আমাদের সর্বশেষ এখানে বৈশিষ্ট্যে বলা আছে যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্ত পত্রের নিচে যদি প্রদর্শন করার মতো কোনো টিকা থাকে বা দেওয়ার মতো কোনো টিকা থাকে, সেটা আমাদের অবশ্যই দিতে হবে। এটা এই আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ হিসাবে ধরা হবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি, এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখি, তাহলে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী অনেকখানি শিখে ফেলেছি। এই বৈশিষ্ট্যগুলো দেখে দেখে বা বুঝে বুঝে যদি আমরা এই বিবরণীটা আঁকতে যাই, দেখবে অনেকখানি সহজ হয়ে গেছে। তো আমাদের বৈশিষ্ট্যেই বলা ছিল যে সম্পদ এবং দায়সমূহকে শ্রেণী বিভাগ করে লিখতে হবে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এখানে আমি তোমাদের জন্য যে আর্থিক অবস্থার বিবরণীর একটা নমুনা ছক করেছি, সেটা তোমরা এখন সবাই খেয়াল করো। দেখবে যে বৈশিষ্ট্যের সাথে মিলে মিলে এই ছকটা আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য উলম্ব ছকটা ব্যবহার করেছি, যেহেতু আর্থিক অবস্থার বিবরণী কথা বলা হয়েছে। উদ্বর্তপত্র বললে আমরা হিসাব আকারে আনুভূমিক ছকটা করতে পারতাম, বা উদ্বর্তপত্র বললে আমরা এইভাবেও করতে পারি। তবে আনুভূমিক ছক যদি করতে বলে বা উদ্বর্তপত্র হিসাবের ছক যদি করতে বলে, সেটা তোমরা বইতে দেখতে পারো, বইতেই আছে নমুনা ছক, এবং করেও এসছো তোমরা। একাদশ শ্রেণীতে অব্যবসায়ী একতরফা দাখিলা পদ্ধতি করেছো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উদ্বর্তপত্র করেছো, সেক্ষেত্রে তোমরা এখানেও সেই আনুভূমিক ছকটা করতে পারবে। আমরা বিবরণী আকারে ছকটা করি। প্রতিষ্ঠানের নাম দিব প্রথমে, তারপর আর্থিক অবস্থার বিবরণী লিখবো এবং কত সালের কত তারিখে প্রস্তুত সেটা আমরা লিখবো। এটা একটা নমুনা ছক। বইতে খুব বড় করে ছকটা আঁকা আছে, খুব বিস্তারিত ভাবে দেয়া আছে। আমি খুব সংক্ষেপে তোমাদের জন্য এখানে দেখানোর চেষ্টা করেছি, শুধুমাত্র মেইন আইটেমগুলো রেখে তার ভিতরের অংশগুলো আমি পড়ে পড়ে তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে বিবরণের জন্য একটা বড় কলাম রাখবো। টাকার জন্য আমি এখানে 3টা কলাম রেখেছি। প্রথমে আমরা সম্পদ সমূহ লিখবো। সম্পদ সমূহ কয়টা ভাগে বিভক্ত বলেছি আমি বৈশিষ্ট্য পড়ার সময়? 4টা ভাগে। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, প্রদত্ত ঋণ এবং অগ্রিম সমূহ, এবং হচ্ছে অসমন্বিত খরচ সমূহ। চলো আমরা সম্পদের অংশটা বই থেকে পড়ি। ঠিক আছে, বইতে দেখো, তোমরা সবাই ফলো করো। তোমাদের বইতে 5.15 টপিক নাম্বারে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নমুনা ছকটা দেয়া আছে। সেখানে কোম্পানির নাম, আর্থিক অবস্থার বিবরণী, তারপর এত সালের এত তারিখে প্রস্তুত দিয়ে সম্পদ অংশে লেখা আছে প্রথমে স্থায়ী সম্পদ, তারপর কোলন দেয়া আছে। এরপর স্থায়ী সম্পদের প্রথম যে সম্পদের নামটা দেয়া আছে সেটা হচ্ছে সুনাম। এই শব্দটার সাথে বা এই সম্পদটার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। সুনাম, সুনাম কিন্তু একটা স্থায়ী সম্পদ, কিন্তু তার চেয়েও বড় কথা, এটা কিন্তু অদৃশ্যমান এবং অস্পর্শনীয় সম্পদ। দেখো, একটা সম্পদ ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটাই কিন্তু সর্বপ্রথম একটা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ হিসেবে ধরা হয়। ঠিক আছে, তারপর সুনামের পরে আছে ভূমি, ভূমির পরে আছে দালান কোঠা, ইজারা সম্পত্তি। এই টাকাগুলো সবগুলি সেকেন্ড কলামে লেখা আছে। আমি এখানে ডট ডট দিয়ে দিয়েছি, মাত্র 2টা দাগ দিয়েছি যেহেতু বোর্ডে জায়গা নেই। স্থায়ী সম্পদের অধীনে এখানে তোমাদের জন্য বইতে লেখা আছে সুনাম, ভূমি, দালান কোঠা, ইজারা সম্পত্তি, রেলওয়ে,
সাইডিং, তারপর কোল কবজা ও যন্ত্রপাতি, আসবাবপত্র ও যন্ত্রপাতি আছে। তারপর হচ্ছে সম্পত্তির উন্নয়ন, কোনো সম্পত্তির উন্নয়ন, কোনো প্রাঙ্গণের উন্নয়ন হলে কিন্তু উন্নয়ন বলতে কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা খরচকে বোঝায়, মূলধন জাতীয় খরচকে বোঝায়, যেটা আমরা সম্পত্তির অংশে দেখাই। তাহলে সম্পত্তির উন্নয়ন কিন্তু একটা স্থায়ী সম্পদ। প্যাটেন্ট, তারপর হচ্ছে ট্রেডমার্ক ও ডিজাইন, তারপর হচ্ছে মোটর গাড়ি, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এছাড়া অন্যান্য সম্পদ হয়তো থাকতে পারে যেগুলো আমরা প্রশ্ন পড়ে বুঝবো। তো আপাতত এই কটা স্থায়ী সম্পদের নাম এখানে দেয়া আছে, তোমরা শিখে রাখবে। ব্র্যাকেটে একটা কথা লেখা আছে যেটা আমরা এখানে না লিখলেও আমরা নিজেরাও করতে পারি বা করে এসেছি। সেটা কি, স্থায়ী সম্পত্তিগুলোর সাথে যদি পুঞ্জীভূত অপচয় থাকে তাহলে সেটা আমরা কি করি, ওই সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখাই। বা সুনামের ক্ষেত্রে আমরা অবলোপন, ইজারা সম্পত্তির ক্ষেত্রে অবলোপন, এই কথাগুলো শব্দগুলো ইউজ করে আমরা ওই সম্পত্তি থেকে আমরা বাদ দিয়ে দেখাই। তবে একটা সম্পত্তির কোনো অপচয় বা অবলোপন থাকে না, সেটা হচ্ছে ভূমি। মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভূমির বা জমির কোনো অপচয় হয় না। ভূমি বা জমির দাম দিন দিন বাড়তে থাকে। অপচয়ের মানে কি, ব্যবহারের কারণে সম্পত্তির মূল্য হ্রাস পাওয়া, ঠিক আছে? খরচ হওয়া, সম্পত্তির একটা নির্দিষ্ট পরিমাণ খরচ হওয়া, যেটা একটা সম্পত্তির পরিমাণকে কমিয়ে দেয়। কিন্তু ভূমির দাম বা জমির দাম কিন্তু দিন দিন বৃদ্ধি পায়, এর কিন্তু কোনো অপচয় হয় না বা পুঞ্জীভূত অপচয় হয় না বা অবলোপন হয় না, ঠিক আছে? তাহলে এখানে ব্র্যাকেটে যে কথাটা লেখা আছে সেটা আমি তোমাদের জন্য একটু পড়ে দিচ্ছি। ভূমি ব্যতীত প্রতিটি দৃশ্যমান সম্পদ হতে পুঞ্জীভূত অপচয় এবং অদৃশ্যমান সম্পদ হতে অবলোপন বাদ দিয়ে দেখাতে হবে। এখানে তো আমি শুধু নামগুলো একটু আগে পড়েছি, সুনাম, ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, মোটর গাড়ি, রেলওয়ে সাইডিং ইত্যাদি ইত্যাদি পড়েছি। তো এগুলোর সাথে যদি পুঞ্জীভূত অপচয় থাকে সেগুলো আমরা বাদ দিয়ে দেখাবো, অবলোপন থাকলে বাদ দিয়ে দেখাবো। কোনটার সাথে কোনো অপচয় আসে না? ভূমির সাথে। আচ্ছা, এবং পুঞ্জীভূত অপচয় শব্দটা লিখতে হবে, পুঞ্জীভূত শব্দটা ইউজ করতে হবে, শুধু অপচয় লিখলে হবে না। আর অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে অবলোপন কথাটা লিখতে হবে। এরপরে আসে আমার দ্বিতীয় ধাপ, বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে কি কি আসে দেখো। আচ্ছা, প্রথম স্থায়ী সম্পদের অংশগুলো আমরা এখানে করে এটার যোগফলটা, স্থায়ী সম্পদের যোগফলটা আমরা এখানে লিখবো আউটার কলামে। এরপর আসে আমার বিনিয়োগের অংশ। বিনিয়োগের অংশ আমরা কি কি আসে দেখো, সরকারি বা ট্রাস্ট সিকিউরিটিতে বিনিয়োগ, শেয়ার ডিবেঞ্চার বা বন্ডে বিনিয়োগ, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, তারপর আছে অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ। এই 4 ধরনের বিনিয়োগের কথা এখানে বলা আছে। প্রশ্নে যদি এগুলো থাকে আমরা লিখে, আমরা সেকেন্ড কলামে লিখে, বা এগুলোর সাথে যদি কোনো সুদের বিষয় থাকে সেগুলো আমরা হয়তো চলতি সম্পদের অধীনে দেখাতে পারি। এখানে বিনিয়োগের বিষয়গুলো শুধু লিখে আমরা যোগ করে আউটার কলামে লিখে দিব। 2টা ধাপ আমাদের শেষ। চলতি সম্পদ, প্রদত্ত ঋণ ও অগ্রিম। এরপর আমাদের তৃতীয় ধাপ, ঠিক আছে? আমরা এই 2টা ধাপ করে ফেলছি। আমাদের তৃতীয় ধাপ হচ্ছে চলতি সম্পদের ধাপ, যেটার সাথে আমাদের প্রদত্ত ঋণও আসবে, ওই অংশে অগ্রিম খরচ থাকলে সেগুলোও আসবে। বিনিয়োগের অনাদায়ী সুদ। দেখো আমি একটু আগে বলেছি বিনিয়োগের যদি সুদ থাকে সেগুলো আমাদের চলতি সম্পদের অধীনে থাকতে হবে, ঠিক আছে? বিনিয়োগের অনাদায়ী সুদ, যেটা বকেয়া আছে এখনো সুদটা, সেটা বিনিয়োগের সুদ যেহেতু আয়টা যখন বকেয়া থাকে তখন চলতি সম্পদে রূপান্তরিত হয়, ঠিক আছে? সেটা মাথায় রেখে আমাদের চলতি সম্পদের অধীনে বসাতে হবে। খুচরা যন্ত্রাংশ। যন্ত্রপাতি নর্মালি স্থায়ী সম্পদ, কিন্তু যদি এটার সাথে খুচরা কথাটা যুক্ত থাকে, খুচরা যন্ত্রাংশ, তখন সেটাকে আমরা কি করি, চলতি সম্পত্তিতে নর্মালি দেখাই। কিন্তু যদি কোনো কারণে দেখানো হয় যে খুচরা যন্ত্রাংশের অপচয় দেখাও, সেক্ষেত্রে আমরা অপচয় যেহেতু বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্থায়ী সম্পদ ধরে করতে পারি। অঙ্কে যেভাবে বলা থাকবে আমরা সেইভাবেই করব। যদি কিছু বলা না থাকে, খুচরা যন্ত্রাংশকে আমরা চলতি সম্পদ হিসেবে দেখাবো। মজুত পণ্য, যদি সমাপনী মজুত পণ্য থাকে সেটাকে আমরা কি করি, চলতি সম্পদের অধীনে দেখাই। সমাপনী মজুত পণ্য, এখানে শুধু মজুত পণ্য দেয়া আছে, প্রাণবিক মজুত পণ্য কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না, এটা আমরা সবাই জানি। এখানে মজুত পণ্য বলতে সমাপনী মজুত পণ্যকে বোঝাচ্ছে। এই সমাপনী মজুত পণ্য কয় ধরনের থাকতে পারে, কাঁচামালের সমাপনী মজুত পণ্য থাকতে পারে, তৈরি পণ্যের থাকতে পারে, অর্ধপ্রস্তুত কোনো পণ্যের বা চলতি কার্যের সমাপনী মজুত থাকতে পারে। এগুলো এখানে লিখে আমাদের আউটার কলামে নিয়ে আসতে হবে। এগুলো চলতি সম্পদের অধীনে লিখতে হবে। চলতি সম্পদ আরো কি কি আছে বলো তো, যেগুলো আমরা চলতি সম্পদ, শুরুতে যে সম্পদগুলো আমাদের মাথায় আসে, নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত, যেটা ব্যাংক ব্যালেন্স, প্রাপ্য হিসাব বা দেনাদার, সমাপনী মজুত পণ্য, তারপর অব্যবহৃত মণিহারি বা অব্যবহৃত সাপ্লাইস, এই বিষয়গুলো আমাদের চলতি সম্পদ। তারপর অগ্রিম খরচ যেগুলো থাকে না,
মুনাফা জাতীয় খরচ এগুলো। তাহলে এখানে আছে দেখো, এরপরে মজুদ পণ্যের পরে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের সাথে আমাদের সমন্বয়ের বিষয় যদি থাকে, নতুন কোনো অনাদায়ী পাওনা যদি থাকে, আমরা সমন্বয় থেকে পাই যদি, সেটা আমরা বাদ দিব প্রাপ্য হিসাব থেকে। যদি নতুন কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সেটাও আমরা বাদ দিব। তারপর প্রাপ্য হিসাবে যদি কোনো বাট্টা সঞ্চিতি ধরতে বলে, সেটা যদি নতুন থাকে সেটাও আমরা এখানে বাদ দিয়ে দেখাবো, বাদ দিয়ে আমরা সেকেন্ড কলামে নিয়ে যাব। তারপর হচ্ছে আমাদের আরো থাকবে হাতে নগদ, ব্যাংক ব্যালেন্স, যেটা আমি বললাম একটু, ব্যাংক জমা, যেটা অধীনস্থ কোম্পানি এবং অংশীদারের ফার্মে ঋণ প্রদান, এই যে প্রদত্ত ঋণ, যেটা বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা ঋণ প্রদান করি বা ঋণ দেই, সেটা আমাদের চলতি সম্পদ হিসেবে দেখাতে হবে। প্রাপ্য বিল, প্রাপ্য বিলের সাথে যদি আমাদের বাট্টা সঞ্চিতি থাকে সেটা আমরা বাদ দিয়ে দেখাবো। তোমাদের বইতে বাদ কথাটা লেখা হয়নি, প্রাপ্য বিলের পরে তোমরা লিখে নাও যে বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিল থেকে বাট্টা সঞ্চিতিটা বাদ দিয়ে দেখাতে হবে। তারপর হচ্ছে প্রতিনিধির নিকট জমা, এটা একটা চলতি সম্পদ। অগ্রিম বিভিন্ন খরচ যদি থাকে, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, এগুলো যদি থাকে আমাদের দেখাতে হবে। শুল্ক বা বন্দর কর্তৃপক্ষের নিকট জমা, এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা সেকেন্ড কলামে লিখে এই চলতি সম্পদগুলোর যোগফল আমরা আউটার কলামে নিয়ে যাব। আমাদের 3টা ধাপ শেষ। এরপর হচ্ছে আমাদের অসমন্বিত খরচ সমূহ। অসমন্বিত খরচের কয়েকটা আইটেম আমরা জানি, শেয়ার অবহার জানি, তারপর আমরা জানি অবলেখকের কমিশন, আরো দেখি এখানে কি কি আছে। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ আমরা সম্পদ হিসেবে জানি, এটার সাথে অবলোপনও আছে, যে প্রাথমিক খরচ থেকে অবলোপন বাদ দিতে হয়, কিন্তু প্রাথমিক খরচটা কিন্তু অসমন্বিত খরচ। সম্পদ হিসেবে জানলেও এটা সম্পদের অধীনে সর্বশেষ আইটেম যেটা থাকে অসমন্বিত খরচ, তার অধীনে দেখাতে হয়। তাহলে অসমন্বিত খরচের মধ্যে আছে প্রাথমিক খরচ, এর থেকে আমরা বাদ দিব অবলোপন। তারপর শেয়ার বা ঋণপত্র বিলির কমিশন বা দালালি, যেটা অবলেখকের কমিশন বলি, এর যদি আমাদের শেয়ার অবলোপন থাকে তাহলে এটা আমরা অবলোপনটা বাদ দিয়ে দেখাবো, যে শেয়ার বিলির দালালি বা শেয়ার বিলির কমিশন বা দালালি, এর অবলোপন আমরা বাদ দিয়ে দেখাবো। তারপর শেয়ার বা ঋণপত্র বিলির অবহার, শেয়ার অবহার যেটা, এটার যদি কোনো অবলোপন থাকে সেটাও আমরা বাদ দিয়ে দেখাবো। নির্মাণ কাজ চলাচলে মূলধন হতে সুদ, অসমন্বয় কৃত উন্নয়ন ব্যয়, তারপর অসমন্বিত নিট ক্ষতি, যেটা রক্ষিত আয় বিবরণীতে যদি আমাদের ডেবিট উদ্বৃত্ত বের হয় এবং সেক্ষেত্রে যদি আমাদের কোম্পানিতে সঞ্চিতি তহবিল না থাকে, সেক্ষেত্রে আমরা রক্ষিত আয় বিবরণীর ডেবিট উদ্বৃত্তকে অসমন্বিত খরচের অধীনে দেখাবো। তো এই কয়টা নাম, এই যে অসমন্বিত খরচ সময়ে যা পড়লাম, তাহলে আমাদের 4টা ধাপ, সম্পত্তির 4টা ধাপ। অসমন্বিত খরচের অ্যামাউন্টগুলো লিখে আমরা আউটার ফিগার এখানে যোগফলটা নিয়ে আসব। তাহলে 4টা ধাপ, 1টা 2টা 3টা 4টা ধাপের যোগফল আমরা নির্ণয় করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই 4টা ধাপের যোগফলকে একত্র করে আমাদের মোট সম্পদ নির্ণয় করতে হবে। নির্ণয় করে আমাদের ডাবল দাগ দিয়ে সম্পদের অংশটা শুধু ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ যোগফলটা ক্লোজ করে দিতে হবে, সম্পদের যোগফলটা। আমরা কি লিখবো এটাকে? মোট সম্পদ সমূহ। এই সম্পদ সমূহ, এটার মোট বের করলাম, 4টা শ্রেণীকে একত্রিত করে আমরা মোট সম্পদ নির্ণয় করলাম। আমাদের সম্পদের অংশ করা শেষ। ঠিক আছে, তো এই 4টা ধাপের নাম মনে রাখলে এর ভিতরে কোন কোন আইটেম বা দফা আসবে, কোন সম্পদগুলো আসবে, সেগুলো বই থেকে আমাদের 2-3 বার বা 4-5 বার বারবার পড়তে হবে, যে এই সম্পদটা আমার এই শ্রেণীর বা এই ধাপের অধীনে যাবে, এইভাবে বসাতে হবে। সেগুলো আমাদের বই থেকে দেখে দেখে নামগুলো শিখতে হবে, মুখস্থ রাখতে হবে, যেন প্রশ্ন দেখে আমরা বুঝতে পারি এটা কোথায় যাবে, এটা কি সম্পদ নাকি দায়, এটা কোন শ্রেণীর অধীনে যাবে, কোন ধাপের অধীনে যাবে। তা আশা করি সম্পদের অংশটা তোমরা সবাই বুঝেছো। এখন আমাদের দ্বিতীয় যে অংশ, শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সমূহ, সেই অংশটা আমরা শুরু করি। এই অংশকে আবার কয়টা ভাগে ভাগ করি আমরা? 4টা ভাগে। একটু আগে বললাম বৈশিষ্ট্য পড়ার সময়, শেয়ার মূলধন, সঞ্চিতি ও তহবিল, দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী ঋণ, তারপর লাস্টে হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এখানেও 4টা ধাপ। এই 4টা ধাপকে আমাদের মাথায় রেখে বিবরণটা করতে হবে। আচ্ছা, শেয়ার মূলধন অংশে কি আছে আমি প্রথমে পড়ি। এই শেয়ার মূলধন অংশে আমরা শিখেছিলাম অধ্যায় 4-এ অনুমোদিত মূলধন। তারপর আমাদের লিখতে হবে প্রতিটি শেয়ার কত টাকা করে অনুমোদন পেয়েছি আমরা, সেটা আমাদের প্রশ্নের শুরুতেই লেখা থাকবে, যে এতগুলো শেয়ার প্রতিটি এত টাকা করে। আর অনুমোদিত মূলধনের টাকাটা আমাদের আউটার কলামে রাখতে হয়। ঠিক আছে, এই যে দেখো শেয়ার মূলধন, আমি শুরুর টাকাটা এখানে অনুমোদিত মূলধন, এই যে একটা আইটেম, এটা আমি ক্লোজ দিয়ে দেখাচ্ছি, যেটা আমার অনুমোদিত মূলধন। আউটার কলামে লিখে অনুমোদিত টাকাটা সবসময় ক্লোজ রাখতে হয়। তারপর হচ্ছে আমার ইস্যুকৃত মূলধন যদি আমি আলাদাভাবে লিখি সেটাকেও আমার ক্লোজ রাখতে হবে।
আর যদি আমি আদায়কৃতর সাথে একসাথে লিখি তাহলে আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন যেই লাইন থেকে শুরু হয় সেই লাইন থেকে আমার টাকার অ্যামাউন্টটা ওপেন রাখতে হয়, সেটার সাথে নিচের অ্যামাউন্টগুলো যোগ করে করে বসানোর জন্য। তাহলে ইস্যুকৃত মূলধন যদি আলাদা লিখি অনুমোদিতর মতো করেই ক্লোজ করতে হবে। আর যদি আমি ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত বা পরিশোধিত একসাথে লিখি তাহলে টাকাটা ওপেন রাখতে হবে। তাহলে এটা হচ্ছে শেয়ার মূলধনের অংশ। লিখে আমি একদম এই যে শেয়ার মূলধনগুলো সব এখানে লিখে আমি আউটার ফিগার নিয়ে গেলাম, এটা কিন্তু আর ক্লোজ করিনি। শেয়ার মূলধন এখানে আমার প্রথম অংশের অ্যামাউন্ট। এরপর হচ্ছে আমার সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্তর মধ্যে আছে মূলধন সঞ্চিতি, তারপর আছে শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, রক্ষিত আয়ের উদ্বৃত্ত, যদি ক্রেডিট উদ্বৃত্ত বের হয়, এগুলো আমার কোথায় যায়? সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশে যায়। এই যে এখানে আমি যেহেতু জায়গা কম আমি ডট ডট দিয়ে দেখিয়েছি, এই যে সঞ্চিত উদ্বৃত্তের অ্যামাউন্ট যেটা আমি এখানে লিখেছি, ফলাফলটা দ্বিতীয় অংশের ফলাফল। এরপর আছে দীর্ঘমেয়াদী ঋণ বা দীর্ঘমেয়াদী দায়। আমাকে দুইটা ঋণ আলাদাভাবে দেখাতে বলা হয়েছে বৈশিষ্ট্যে, দীর্ঘমেয়াদী জামানতি ঋণ আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী জামানত বিহীন ঋণ। দীর্ঘমেয়াদী জামানতি ঋণ অর্থাৎ জামানত সহ কি কি ঋণ থাকতে পারে, সেটা হচ্ছে ঋণপত্র, ব্যাংক হতে বন্ধকি ঋণ, অধীনস্থ কোম্পানি হতে ঋণ, অন্যান্য জামানতি ঋণ, এগুলা দীর্ঘমেয়াদী জামানত সহ বা জামানতি ঋণের অধীনে দেখাতে হবে। আর দীর্ঘমেয়াদী জামানতহীন ঋণ সেটা হচ্ছে মেয়াদি আমানত, অধীনস্থ কোম্পানি হতে ঋণ, অন্যান্য ঋণ, যদি আমার জামানতহীন ঋণের কথা আলাদাভাবে বলা থাকে প্রশ্নে, সেই অনুযায়ী আমরা ধাপ ধাপ করে বসাবো, বিভক্ত করে বসাবো। তাহলে দীর্ঘমেয়াদী ঋণের অংশটা বা দীর্ঘমেয়াদী দায়ের অংশটা দেখো আমি এখানে দেখিয়েছি, এই যেটা 3 নাম্বারটা, যেটার ফলাফলটা আমরা এখানে দেখাচ্ছি। 3 নাম্বার ধাপ শেষ। লাস্ট ওয়ান, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এখানে কি কি থাকতে পারে? ব্যাংক হতে স্বল্প মেয়াদী ঋণ, যদি ঋণটা স্বল্প মেয়াদে নেওয়া হয় সেক্ষেত্রে আমাকে এটা চলতি দায় হিসেবে দেখাতে হবে। অন্যান্যদের নিকট হতে ঋণ, অন্য কারো কাছ থেকে যদি আমরা ঋণ গ্রহণ করি স্বল্প মেয়াদে বা অল্প পরিমাণ, সেটা হচ্ছে চলতি দায় দেখাতে হবে। দীর্ঘমেয়াদী ব্যবহারে চলতি অংশ, প্রদেয় হিসাব, অগ্রিম প্রাপ্ত আয়, এগুলো কমন। পাওনাদার বা প্রদেয় হিসাব, অগ্রিম আয়, এগুলো আমাদের চলতি দায়। তারপর বকেয়া খরচ সমূহ, যদি বকেয়া মজুরি, বকেয়া ভাড়া, বকেয়া বেতন এরকম থাকে সেগুলো এখানে আসবে। দেখো এখানে আছে অগ্রিম প্রাপ্ত আয়, অগ্রিম তলব, এটা একটা নতুন নাম তোমাদের জন্য। অগ্রিম তলব নামে যদি কোনো একটা আইটেম প্রশ্নে থাকে তাহলে মনে রাখবে অগ্রিম তলবটা এটা একটা অগ্রিম আয়ের মতো, সেটা তোমাদের চলতি দায়ের অংশে থাকবে। তারপর দাবিহীন লভ্যাংশ, এটা কিন্তু চলতি দায়, দাবিহীন লভ্যাংশ। তারপর হচ্ছে ঋণের বকেয়া সুদ, আমরা দীর্ঘমেয়াদী যে ঋণগুলো এখানে দেখিয়েছি দীর্ঘমেয়াদী দায়, সেক্ষেত্রে যদি আমাদের ঋণের কোনো বকেয়া সুদ থাকে সেটা এখানে দেখাতে হবে। অন্যান্য চলতি দায় যদি আরো থাকে সেগুলো আমাদের এখানে দেখাতে হবে। বকেয়া খরচ সমূহ, এখানে বকেয়া খরচের কথা তেমন করে বলা নেই, তোমরা এটা অ্যাড করে নিতে পারো যে বকেয়া খরচ সমূহ কিন্তু আমার চলতি দায়ের অংশ। খরচ সমূহ তোমরা পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, বকেয়া খরচ সমূহ। তারপর আছে ভবিষ্যৎ ব্যবস্থা, আয়কর সঞ্চিতি, ঘোষিত লভ্যাংশ, যেগুলা আয়কর সঞ্চিতিটা কিন্তু এখানে নতুন আয়কর সঞ্চিতিটা আসবে, যেটা আমাদের বিশদ আয় বিবরণীতে সব শেষে আমরা ইউজ করি। নিট লাভ যেটা থেকে বাদ, মানে নিট লাভ নির্ণয় করি যেটা বাদ দিয়ে, যে কর বাদ নিট লাভ আমরা একটা নির্ণয় করি, যেখানে যে কর পূর্ব নিট লাভ থেকে আয়কর সঞ্চিতিটা বাদ দিয়ে তারপর কিন্তু আমরা কর পরবর্তী বা কর বাদ নিট লাভ বের করি। সেই যে আয়কর সঞ্চিতিটা আমরা ধরি সমন্বয় থেকে, সেই নতুন আয়কর সঞ্চিতিটা আমাদের ভবিষ্যৎ ব্যবস্থার অধীনে দেখাতে হবে। ঘোষিত লভ্যাংশ, যেটা আমরা রক্ষিত আয় বিবরণীতে দেখাই, সেটা এখানে আরেকবার নিয়ে আসতে হবে। কর্মচারীদের বোনাস তহবিল, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, বীমা তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, ত্রাণ ও দুর্যোগ তহবিল, অন্যান্য ব্যবস্থাতে এগুলো যদি থাকে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। এবং এগুলোর সাথে সমন্বয়ের কোনো বিষয় যদি থাকে, যেগুলো আমরা রক্ষিত আয় বিবরণী দেখিয়েছি বিবরণীতে, সেখানে এগুলো কিন্তু আমরা এগুলোর সাথে সমন্বয় করে অ্যাড করার প্রয়োজন হলে অ্যাড বা লেস করার প্রয়োজন হলে লেস করব, যেটাই করার প্রয়োজন আমরা সেটা কিন্তু সমন্বয় করে দেখাবো। অর্থাৎ ভবিষ্যৎ ব্যবস্থা বলতে এখানে বিভিন্ন ধরনের তহবিলকে বোঝানো হয়েছে, বা ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশকে বোঝানো হয়েছে, এবং আয়কর নতুন আয়কর যে সঞ্চিতিটা সেটাকে এখানে বোঝানো হয়েছে। এটাই কিন্তু আমাদের শেয়ার হোল্ডারদের সত্য ও দায়ের সর্বশেষ অংশ, যে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, সেগুলোকে আমরা একত্র করে দেখো আমি এখানে আউটার কলামে নিয়ে এসেছি।
চতুর্থ ধাপটা। ঠিক আছে, তাহলে আমার 4টা ধাপ: শেয়ার মূলধন, দীর্ঘ সঞ্চিতীয় উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায় ও এরপরে হচ্ছে আমার চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। 4টা অংশকে একত্র করে কি করব আমি এখন? যোগফল নির্ণয় করব। 4টা ধাপকে যোগফল নির্ণয় করলাম, এই যে গোল একটা চিহ্ন দিয়ে দেখালাম, এটা হচ্ছে আমার যোগফল নির্ণয় করে আমি ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দেব, এবং এই ফলাফলটার নাম হচ্ছে আমার মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। এবং এই যে অ্যামাউন্ট, এইটা আর এইটা সমান হতে হবে। ঠিক আছে, যখন আমরা একটা পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী করব, সম্পদ এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় এই দুইটা অ্যামাউন্ট সেম হইতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমার আর্থিক অবস্থার বিবরণীটা করা সঠিক হয়েছে। তা আশা করি তোমাদের জন্য আমি যে ছকটা এখন বই থেকে বুঝিয়ে দিলাম, বইতে আছে, আমি যেভাবে বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে বইটা তোমাদের সামনে নিবে, ধাপগুলোকে প্রথমে মুখস্থ করবে, তারপর ধাপের অধীনে কি কি দফা বা আইটেম থাকবে সেই নামগুলো মুখস্থ করে রাখবে। নিয়মগুলো যদি সঠিকভাবে শিখি আমাদের অঙ্কগুলো করাও সঠিক হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে আর্থিক অবস্থার বিবরণী করা যাবে বা প্রয়োগ করা যাবে এরকম একটা অঙ্ক আমরা করব সবাই। ঠিক আছে, তো আজকে এই ক্লাসটা সবাই খুব সিরিয়াসলি ফলো করো বা রিভাইজ করো বাসায়। আর দুই একটা আর্থিক অবস্থার বিবরণী আছে, এরকম দুই একটা উদাহরণ বাসায় দেখো কিভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা যখন অঙ্ক করব সেটা তোমাদের জন্য বেশি সহজ মনে হবে, হেল্পফুল হবে। তো ডিয়ার স্টুডেন্টস, সবাই তোমরা ভালো থাকো পরবর্তী ক্লাস পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অঙ্ক করব। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।